শেষ পর্যন্ত স্থগিত হয়ে গেল বাংলাদেশকে দেয়া মার্কিন যুক্তরাষ্ট্রের জিএসপি সুবিধা। এরপর কি হবে এ নিয়ে অনেকেরই উদ্বেগ আছে। স্বাগত জানাচ্ছি বিবিসির বাংলাদেশ সংলাপে। আজ প্যানেলে আছেন খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক শেখ হারুন আর রশিদ, খুলনা সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র এবং খুলনা শহর বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মনিরুজ্জামান, শিক্ষাবিদ অধ্যাপক আনোয়ারুল কাদির এবং দৈনিক পূর্বাঞ্চল পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক ফেরদৌসী আলী। খুলনার সরকারি মহিলা কলেজ অডিটোরিয়াম থেকে বিবিসির বাংলাদেশ সংলাপে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আজ অনুষ্ঠানের সরাসরি প্রথম প্রশ্নে চলে যাব। প্রথম প্রশ্ন আজ করবেন জেসমিন সুলতানা লাজু। ধন্যবাদ। যুক্তরাষ্ট্র বাংলাদেশকে দেওয়া যে বাজার সুবিধা বা জিএসপি স্থগিত করার যে সিদ্ধান্ত নিয়েছে, এটি বাংলাদেশের জন্য, বাংলাদেশের অর্থনীতিতে কি বড় ধরনের কোনো উদ্বেগের কারণ হতে পারে কি না? ধন্যবাদ আপনাকে। সাম্প্রতিক সময়ে বেশ একটা আলোচিত বিষয়, প্রেসিডেন্ট ওবামা এই বিষয়ে কংগ্রেসকে পাঠিয়েছেন, বাংলাদেশের এই সুবিধা আপাতত আর পাচ্ছে না। সেই প্রেক্ষাপটে এই প্রশ্ন অনেকদিন ধরে আলোচনা চলছিল। শুরুটা করবেন খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুন আর রশিদ। ধন্যবাদ। উপস্থিত সম্মানিত শ্রোতা বন্ধুগণ, আসলে জিএসপি সুবিধায় বাংলাদেশের বহু পণ্য তারা আমেরিকাতে বাজার পেত এবং বাজার পেলে দেখা যেত আমাদের এই দেশের ম্যান পাওয়ার যেমন উপকৃত হতো, আমাদের শিল্প যে মালিক তারাও উপকৃত হতো। এটাতে কি সরকারের কোনো ব্যর্থতা ছিল কিনা? না, সেইটা বন্ধ হলে সরকার এবং সরকারের বিরোধী দল যার সকলের বাংলাদেশের 16 কোটি লোকই কিন্তু আমরা এতে ক্ষতিগ্রস্ত হব। সেই জন্য আমার প্রস্তাব হলো এখানে আমরা এটাকে কারো বিরোধিতা করা ঠিক হবে না, সকলে আমাদের মিলে এটা যাতে আমরা ফিরে পেতে পারি, তাহলে বাংলাদেশের 16 কোটি মানুষ কিন্তু এর উপকার আমরা পাবো। এখানে সরকারের কি কোনো ব্যর্থতা ছিল? সরকার বিষয়টাকে ঠিকমতো ডিল করতে পেরেছে? এটা তো পররাষ্ট্র মন্ত্রণালয় ভালো বলতে পারবে। আমি এই লেভেলে থেকে, যেহেতু এটা পররাষ্ট্র মন্ত্রণালয় এটা ডিল করে, আপনি তো ধরেন স্থানীয় পর্যায়ে রাজনীতি করছেন, অনেকদিন আমি ওই লেভেলের খবরের কাগজ পড়ে যা মনে হচ্ছে, আমি তো মনে করব যে সরকার হয়তো সঠিকভাবে চেষ্টা করলে যে সব কাজ সবসময় হয় তা তো হয় না। আমাদের দেশে বিভিন্ন রাজনীতি আছে, বিভিন্ন সমাজনীতি আছে, বিভিন্ন ষড়যন্ত্র আছে, বিভিন্ন কিছু আছে, তার মধ্যে অনেক সময় টিকে থাকা যায়, অনেক সময় টিকে থাকা যায় না। কিন্তু আমার কথা হলো ওইগুলো বাদ দিয়ে আসুন আমরা সবাই একমত হয়ে, কারণ এখানে 1 কোটি 10 লক্ষ লোক যদি বেনিফিটেড হয়, কোনো দলের লোক বেনিফিট, বাংলাদেশের বাণিজ্য বেনিফিট। ধন্যবাদ আপনাকে, নির্বিশেষে সকলে কিন্তু। ধন্যবাদ হারুন রশিদ। আপনাকে আনোয়ারুল কাদের। আসলে বিষয়টি হচ্ছে জেনারেল সিস্টেম অফ প্রিফারেন্স। এটা মার্কিন যুক্তরাষ্ট্রের 5000 আইটেমের পরে এই প্রিফারেন্সটা দিয়ে থাকে তারা। আমাদের এখানে এই জিএসপি বন্ধ করার বিষয়টি 2007 সাল থেকে কিন্তু শুরু হয়েছে এবং তখন থেকে, যখন তত্ত্বাবধায়ক সরকার ছিল তখন থেকে এই বর্তমান সরকার আসা পর্যন্ত এই ব্যাপারে খুব একটা বেশি কানে পানি যাওয়াটা যেটা বলা হয়, এটা সরকারের কানে পানি যায়নি বলে আজকে এই অবস্থাতে এসে হঠাৎ করে এই ঘটনাটা ঘুরে গেল। এখন প্রশ্ন হচ্ছে যে জিএসপি বন্ধ হলে আমাদের দেশের কোনো ক্ষতি হবে কিনা। আমাদের দেশে মার্কিন যুক্তরাষ্ট্রে সাথে আমাদের যে ট্রেড রিলেশন, এটা হচ্ছে $5.4 বিলিয়ন। এখন এর মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আমরা আনি মাত্র $500 বিলিয়ন এবং $4.90 বিলিয়ন আমরা বিদেশে, মানে মার্কিন যুক্তরাষ্ট্রে পাঠাই। দুঃখজনক হচ্ছে এই যে জিএসপি যে সমস্ত আইটেমের উপরে দেওয়া আছে, এই সমস্ত আইটেম কিন্তু খুবই কম, মাত্র $23 মিলিয়ন মতো আইটেম যায়। কিন্তু যেটা নিয়ে বেশি কথা হচ্ছে যে গার্মেন্টসের কথা, এই গার্মেন্টস কিন্তু জিএসপির আওতাভুক্ত না। কিন্তু প্রশ্ন হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের গার্মেন্টস এটা খুব এফেক্টেড হবে না, কিন্তু এটা একটা ব্যাড সাইন দিল।
এবং এই যে সিগন্যালটা খারাপ হলো, এটা যদি কানাডা বন্ধ করে দেয় এবং ইউরোপিয়ান কান্ট্রিজ বন্ধ করে দেয়, তাহলে কিন্তু আমাদের জন্য একটা ক্ষতির ব্যাপার দাঁড়াবে। এটা আপনি বলছিলেন যে কানে পানি যায়নি, অর্থাৎ সরকারগুলো সেভাবে গুরুত্ব দেয়নি। এটা গুরুত্ব দেয়নি, আমি সেটাই মনে করি। মানে এই যে মার্কিন যুক্তরাষ্ট্র যে কথা বলছে বাংলাদেশে শ্রমমান নাই, এটা পর্যাপ্ত নয়, আন্তর্জাতিক মানের নয়, এই বিষয়গুলো কি অনেক দেরি করে ফেলেছে বাংলাদেশ সরকার? আপনার কি মনে হয়? এখানে আরেকটু বিষয় হচ্ছে যে জিএসপির সাথে শ্রমমানের যে বিষয়টি আমেরিকা এটাকে লিঙ্ক আপ করেছে। আমরা যে দ্রব্যগুলো মার্কিন যুক্তরাষ্ট্রে পাঠাই জিএসপি সুবিধাগুলো নিই, যেমন মেলামাইন নিয়ে থাকি, সিরামিক ইন্ডাস্ট্রিজ নিয়ে থাকি, প্লাস্টিক পণ্য নিয়ে থাকি, তামাকজাত পণ্য, তাবু, এই সমস্ত জিনিসগুলো, প্লাস্টিক, এই সব জায়গায় কিন্তু আমাদের শ্রম মানের খুব একটা খারাপ অবস্থা না। শ্রম মান খারাপ হচ্ছে কিন্তু গার্মেন্টসে। অথচ এই গার্মেন্টসের শ্রম মান নিয়েই কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র কথা বলেছে। তবে এখন জিএসপি বন্ধ করে দেওয়াটা এইটার উপরে বেস করে যে করলো, এটা খুব একটা ইট ইজ নট ভেরি অনেস্ট। ধন্যবাদ মার্কিন যুক্তরাষ্ট্র। অসংখ্য ধন্যবাদ আপনাকে। মনিরুজ্জামান। ধন্যবাদ। মূলত এরকম একটা অবস্থা যে হবে সেটা কিছু সিগন্যাল পাওয়া যাচ্ছিল আগেই। যতই আমরা বলি না কেন যে গার্মেন্টস তো আসলে জিএসপির বাইরেই ছিল, তারপরেও এটা যেহেতু আমাদের অন্যতম রফতানি দ্রব্য এবং এর থেকে আমরা ফরেন কারেন্সি আর্ন করি, সেই কারণে আমাদের যত্নবান হওয়া উচিত ছিল। আমরা দেখেছি তাজরিন গার্মেন্টসে, সেখানে আগুনে পুড়ে মারা গেছে মানুষ, সেখানে কোনো তদন্ত হয়নি, ব্যবস্থা হয়নি। আমরা রানা প্লাজায় দেখেছি যেভাবে হাজার মানুষ মারা গেল, আর কত মানুষ যে মৃত্যু হয়েছে তার কোনো হিসাবও হয়নি। এবং তার আগে আপনারা জানেন আমিনুল ইসলাম, যিনি মেইনলি শ্রমিকদেরকে নিয়ে সংগঠিত করার জন্যে এবং তাদের দাবি দাবা সংগঠিত আকারে আদায় করার জন্যে চেষ্টা করছিলেন, তাকে গুম করা হলো এবং সরকারের লোকরা তাকে গুম করলো। এবং গুম একটা আন্তর্জাতিক অপরাধ এবং এটাও কিন্তু অভিযোগগুলো, এগুলো এখন অভিযোগ, এবং এটা কিন্তু এই বিষয়গুলো মার্কিন যুক্তরাষ্ট্রের দিক থেকে বলা হয়েছে। এখন যে প্রশ্নটা উনি করেছেন, এটা উদ্বেগের জায়গাটা কোথায়? জিএসপি স্থগিত হয়ে যায়, যদি স্থগিত হয়ে যায় তাহলে আমাদের রপ্তানি বাজারে অবশ্যই ভাটা পড়বে। আমাদের এই সমস্ত কল কারখানায় যে সমস্ত বিনিয়োগ রয়েছে, যে সমস্ত কর্মসংস্থান রয়েছে, যে আয়গুলো রয়েছে, সেগুলোর থেকে আমরা বঞ্চিত হব খুব সহজ। এবং এর ইফেক্টটা আরও পড়বে কানাডা এবং ইউরোপের দেশগুলো যদি এই পথ অনুসরণ করে, তাহলে অবশ্যই আমাদের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে। এবং সরকারের কি কোনো ব্যর্থতা আছে? সরকার কিন্তু এর মধ্যে বলেছে, পররাষ্ট্র মন্ত্রণালয় অবশ্য বলছে যে কিছু লোক বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে তারা এটার বিরুদ্ধে কাজ করেছে, এবং তথ্যমন্ত্রী বলেছেন যে বিরোধী দলীয় নেত্রী চিঠি দেওয়ার কারণেই এরকম একটা ঘটনা ঘটে থাকতে পারে। বিরোধী দলীয় নেত্রী জাতীয় সংসদে দাঁড়িয়ে এই সমস্ত অভিযোগের সঠিক জবাবটাও দিয়েছেন। এবং তথ্যমন্ত্রী তো আমরা জানি যে যে কোনো বিষয় নিয়েই ইদানিং কথা বলছেন, এবং তিনি এখন এমনও কথা বলছেন যা আসলে শ্রবণযোগ্য নয়। তিনি বলছেন যে মাইনাস খালেদা জিয়া অথবা বিরোধী দলের নেত্রী বাদ দিয়ে দেশ চালাতে হবে, তিনি এমন কথাও বলছেন। তা আমি বলবো যে এত আক্রমণাত্মক যিনি এবং এত বেশি একদলীয় মনোভাব যার ভিতরে গণতন্ত্রের লেশমাত্র নেই, বিরোধী দলের কোনো ভূমিকা রাখতে পারতো? আপনার কি না, আমি এখানে খুব সিম্পলি বলতে চাই, এটা বিরোধী দল কিন্তু আজকে বিরোধী দল না, এরা দেশ চালিয়েছে, এরাই সরকার চালিয়েছে, এরাই এ দেশকে একটা সফলতার শিখরে নিয়ে গিয়েছে। আজকের এই গার্মেন্টস অথবা রপ্তানি খাত প্রতিষ্ঠিত হয়েছে শহীদ জিয়া রহমানের আমল থেকে, এবং সেটা পেলে পুষে এটাকে সুন্দর করে একটা সুন্দর অবস্থানে কিন্তু আমরা নিয়ে গিয়েছিলাম। এবং আমি বলবো যে সরকারের যে সমস্ত পরিচালনা নীতি আছে, এবং সেটা শুধু অন্যের উপরে দায় চাপিয়েই তারা আসলে সবকিছু থেকে মুক্ত হতে চান, এটা কিন্তু হবে না। অসংখ্য ধন্যবাদ। এই বিষয়টি নিয়ে দর্শকদের মধ্যে আমি আপনার কাছে আসবো, আবার দেখি দর্শকরা কি বলেন, তাদের মতামতটা কি। দ্বিতীয় সারিতে আপনি হাত তুলেছেন। সাম্প্রতিক সময়ে সরকার টিকফা চুক্তি করে, যেটা দেশের স্বার্থ পরিপন্থী, কিন্তু তারপরেও ইকোনমিক ডিপ্লোম্যাসির দুর্বলতার জন্য সরকার কি এটা করতে পারলো না? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। ওই পাশে কোনায় একজন হাত তুলেছেন, ডান পাশে পেছনে, হ্যাঁ আপনি দাঁড়িয়েছেন। জিএসপি সুবিধা বাতিলের জন্য আমাদের বিরোধী দলীয় নেত্রী উনি আমেরিকায় চিঠি লিখেছিলেন বেশ আগে। এটা নিয়ে বহুবার সমালোচিত হয়েছেন এবং বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হয়ে গেছে চিঠির কপিসহ। তা আমি বলবো যে আজকে যদি জিএসপি সুবিধা স্থগিত করার কারণে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়, তা সে কাদের ভাবমূর্তি ভালো করতে চান আমেরিকার জিএসপি বন্ধ রাখার চিঠি দিয়ে? ধন্যবাদ আপনাকে। তার সামনে আরেকজন হাত তুলেছিলেন, তার সামনে। জিএসপি সুবিধা নির্ধারণ হয় মূলত কোন ইন্ডাস্ট্রিজে শ্রমিকদের কীভাবে স্বার্থ রক্ষা করছে, কিভাবে তাদেরকে শ্রম পরিচালন
পরিচালিত হচ্ছে, তাদের বেতন ভাতা, তাদের স্বাস্থ্য সুবিধার বিষয়গুলো নিয়ে। তো এখন এটি তো নিশ্চিত করবে মালিক, কিন্তু মালিককে নিশ্চিত করবে সরকার। সরকার তার বিধিবদ্ধ কিছু আইন দিয়ে সরকারকেই নিশ্চিত করতে হবে যে শ্রমিক এই সুবিধাগুলো পাচ্ছে, রপ্তানির সুযোগগুলো তারা নিতে পারছে। সুতরাং আমি মনে করি আজকের এই যে আমাদের এটা দুর্ভাগ্য, কেননা আমাদের এক প্যানেল মেয়র, আমাদের যে প্যানেল ডিসকাশন নবনির্বাচিত মেয়র সাহেব বলেছেন যে এটি আসলে যেমন গার্মেন্টস সেক্টরে যে শুধু পড়বে। অসংখ্য ধন্যবাদ। আমার ধারণা আপনার কথা উনি বুঝতে পেরেছেন। ফেরদৌসী আলী। আসলে আমরা ধন্যবাদ আপনাকে এবং দর্শকদেরও ধন্যবাদ জানাচ্ছি যে জিএসপি নিয়ে আমরা ইতিমধ্যে আলোচনা করেছি এবং আমি আনোয়ার কাদের সাহেবের সাথে একমত কিছুটা, যে মার্কিন যুক্তরাষ্ট্রে যদি বন্ধ হয়ে গেছে জিএসপি, আবার সাথে সাথে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের যিনি এখানকার প্রতিনিধি ভ্যান মুজিনা, তিনি আবার বলেছেন, রাষ্ট্রদূত তিনি বলেছেন যে এটা আবার চালু হতে পারে। কারণ চালু হবে এই কারণেই হতে হবে, আমার যতটুকু আমার বিশ্বাস, মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু আমাদের এই যে জিএসপি সুবিধা প্রত্যাহার করে নেওয়াতে আমাদের কিন্তু খুব একটা অসুবিধা হবে না। তবে সাথে যদি ইউরোপ এবং কানাডা যদি এটা থেকে দূরে সরে যায়, এটা আমাদের এখানে একটা শঙ্কা। তবে সরকারের যে টনক নড়া দরকার ছিল, এটা শুধু আজকের থেকে ঘটনাগুলো ঘটছে না, এটা ঘটছে রানা প্লাজার ঘটনা ঘটেছে, সাভার প্লাজার ঘটনা ঘটেছে, এবং বিশেষ করে এখানে ক্ষতিগ্রস্ত হচ্ছে কিন্তু মহিলারা মানে একটা পরিবার ক্ষতিগ্রস্ত হচ্ছে। এবং এগুলো নিয়ে বারবার এখন ইলেকট্রনিক্স মিডিয়ার যুগে এবং ইসের যুগে সারা বিশ্ব কিন্তু এগুলো সরাসরি দেখছে। এবং কেন ঘটেছে, আমি মনে করি এইটার জন্য আইনের সুশাসন এবং গার্মেন্টস যারা মালিক, যারা পরিচালনা করেন এবং এর সাথে সম্পৃক্ত যারা, সুশাসনের ব্যবস্থা না থাকার কারণে এই যে তারা ঘটনাগুলো একের পর ঘটিয়ে যাচ্ছে। সরকার সাথে সরকারের নিশ্চয়ই সরকারের সঙ্গে তারা যাদেরকে কন্ট্রোল করবে, আমি মনে করি যারা তাদেরকে কন্ট্রোল করবে, কন্ট্রোলিং অথরিটি যেমন ফায়ার ব্রিগেড আছে, মানে কি বলে গভর্নমেন্ট অথরিটি যারা পারমিশন দেয় বিল্ডিং করার জন্য, যারা জেনারেটর, আমরা যেটা দেখেছি যে লাস্ট যেটা ঘটনাটা ঘটলো, শুধুমাত্র একটা জেনারেটরের কারণে এত সহস্রাধিক মানুষকে আত্মাহুতি দিতে হলো সেখানে। এবং পরবর্তী পর্যায়ে একটা জিনিস দেখা যায়, লক্ষ্য করা যায় যে আপনি বলছেন বিভিন্ন পক্ষের দায় আছে, এখানে আপনার কি মনে হয় সরকার কি তৈরি পোশাক মালিকদেরকে খুব বেশি সুবিধা দিচ্ছে বা কোনো ব্যবস্থা নিতে চায় না, এরকম ছাড় দিচ্ছে? না, ছাড় তো দিচ্ছে, আমি মনে করি ছাড় দিচ্ছে। কারণ আমি মনে করি যে ছাড় দিচ্ছে যেখানে বলা হচ্ছে যে আমাদের শ্রমিকদের ন্যূনতম মজুরি এখানে এই হওয়া দরকার। এখানে গার্মেন্টসের শ্রমিকরা যারা কাজ করেন সেই শ্রমিকদের এখানে আমরা মনে করি যে এখানে তাদের কন্ট্রোলিং, আমি মনে করি যে কন্ট্রোল থাকা উচিত গার্মেন্টস মালিকদের উপরে, তাদের সেখানে হচ্ছে না। ধন্যবাদ আপনাকে। দেখি দর্শকদের কাছে ফিরে যেতে চাই। তৃতীয় সারিতে আপনি হাত তুলেছিলেন। আমি মনে করি সরকারের অবশ্যই দায়ী আছে, কারণ ইউএসএ কখন এই সুবিধাটা বাতিল করতেছে, যখন রানা প্লাজা ট্র্যাজেডি ঘটতেছে, যখন তাজদিন ফ্যাশনে অগ্নিকাণ্ড ঘটতেছে, যখন আমিনুল হককে হত্যা করা হচ্ছে, ঠিক তখনই ইউএসএর মাথায় টনক নড়তেছে এবং ঠিক তখন এটা বাতিলের সিদ্ধান্ত নিচ্ছে। তো যখন এই ঘটনাগুলো ঘটতেছে, ঠিক সরকারের তখন উচিত ছিল পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ডিপ্লোম্যাটিকভাবে এটাকে মানে কূটনৈতিকভাবে সমাধান করা, কিন্তু সরকারের দিক থেকে খুবই। অসংখ্য ধন্যবাদ আপনাকে। পেছনে আরেকজন হাত তুলেছেন, পেছনে। বিষয়টি আজকে নতুন নয়, আপনারা জানেন শ্রমিক নেতা আমিনুল ইসলামকে গুম করা হয়েছে। আপনারা জানেন আমেরিকা থেকে বারবার সতর্ক করা হয়েছে। তানজিম গার্মেন্টস এবং সর্বশেষ রানা প্লাজা যে ঘটনা ঘটেছে, এই সরকারের পররাষ্ট্রমন্ত্রী বিভিন্ন সেমিনার সিম্পোজিয়ামে সময় ব্যয় করছেন, সঠিক কোনো পররাষ্ট্র নীতি প্রয়োগ করছেন না। আমি মনে করি এটা ডান মার্জিনা যদিও বলে থাকেন, কিন্তু পার্শ্ববর্তী কানাডা এবং ইউরোপের অন্যান্য দেশ আজকে যে কোনো মুহূর্তে আমাদের এই জিএসপি বন্ধ করে দিতে পারে। ধন্যবাদ আপনাকে। প্যানেলে ফিরে আসতে চাই হারুনার রশিদ। সকলকে ধন্যবাদ। আমি একটা কথা বলতে চাই, সেটা হলো সব জিনিসের মেরিটস অ্যান্ড ডিমেরিটস থাকতে পারে, কিন্তু আমরা যদি ডিমেরিটসটাই খালি ধরি, রানা প্লাজায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছিলেন, যারা জীবন দিয়েছিলেন, এবং আমাদের এই দেশের দেশপ্রেমিক সেনাবাহিনী এবং জনগণ কতদিন কষ্ট করে তাদেরকে এই যে রেশমাকে সর্বশেষ উদ্ধার করেছে কতদিন পরে, এবং আজকে জিএসপির সাথে কিন্তু এইটা সম্পৃক্ত না। কিন্তু এই যে সবাই যে সরকারকে দায়ী করছে যে পররাষ্ট্রনীতির ব্যর্থতা, নানা বিষয়, কি বলবেন? জিএসপির সঙ্গে কিন্তু এটা সম্পৃক্ত না। তারপরেও আজকে এই ভবনের যে মালিক
সে মালিককে কিন্তু কারাগারে নেওয়া হয়েছে। অন্যায় যে করবে সে যেই হোক না কেন, তার বিরুদ্ধে যদি সরকার চুপচাপ থাকে যে দর্শকরা যে প্রশ্নগুলো তুলেছেন সেটার ব্যাপারে কি আপনার কিছু বলার আছে? যে বলছি পররাষ্ট্রনীতির ব্যর্থতা আছে, সরকার গুরুত্ব দেয়নি ইত্যাদি বিষয়গুলো। পররাষ্ট্রনীতির ব্যর্থতা, আমার কথা হলো যে আমরা যে সময় আমরা বাইরে আমরা সরকারের সাথে সম্পৃক্ততার থেকে দূরে থাকি, আমরা ব্যর্থতা সবসময় আমরা বলবো ব্যর্থতা। এই বললে হবে কি, সরকার আরও বেশি সজাগ হবে। খালি ব্যর্থতা না দেখে সফলতার দিকটা কিন্তু আমাদের দেখতে হবে। ধন্যবাদ এই দেশ আরো সামনের দিকে। ধন্যবাদ হারুনুর রশিদ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। এখানে শ্রোতা দর্শকদের জানিয়ে রাখি, এ বিষয়ে আপনারা যদি আরও বিস্তারিত মতামত দিতে চান তাহলে বিবিসি বাংলার ওয়েবসাইট bbcbangla.com, এখানে আপনারা মতামত দিতে পারবেন। তাছাড়া ফেসবুকে বিবিসি বাংলার সামাজিক ফোরামেও আপনার মতামত দেবার সুযোগ আছে। এখন আমরা একটি ছোট্ট বিরতি নিচ্ছি, আশা করি আমাদের সাথেই থাকবেন। বিরতির পর আবারও ফিরে এলাম। আপনারা দেখছেন বিবিসির বাংলাদেশ সংলাপ। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এবারে পরের প্রশ্নে যাব। পরের প্রশ্ন করবেন নাসরিন হক। ধন্যবাদ। নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম আবারও যেভাবে বাড়ছে তা নিয়ন্ত্রণের জন্য কি সরকারের কঠোর হওয়া উচিত? ধন্যবাদ আপনাকে। রমজান মাস আসছে, তার আগে আমরা এখন খবরের কাগজে দেখতে পাচ্ছি এই ইস্যুটি আবারও বেশ আলোচনা হচ্ছে। সেই প্রেক্ষাপটে এই প্রশ্ন আনোয়ারুল কাদের। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়ে তো সাধারণত আমরা সবাই বুঝি যে চাহিদা এবং যোগানের ব্যাপারটা। সরকারকে তো কঠোর হতেই হবে, কারণ বাংলাদেশে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ে। আমার যে স্টাডি সেটাতে দেখি একেবারে মজুতদারির জন্য, এবং বিশেষ করে ইম্পোর্টেড ম্যাটেরিয়াল যেগুলো হয় সেগুলো কিছু সংখ্যক ব্যক্তি এটাকে হোল্ড করে রাখে এবং তারাই এটা ম্যানিপুলেট করে এই দামটা। এবং এখানে সরকার কিন্তু অসম্ভব রকমের রিল্যাক্টেন্ট দেখি। সরকার এখানে খুব একটা বেশি কঠোরতা অবলম্বন করেন না, ফলে এটা বাড়ে। দেশের মধ্যেও যে দ্রব্যটা উৎপাদিত হয় সেটারও বাজারজাতকরণের জন্য সরকারের সেই ধরনের কোনো প্র্যাগমেটিক কোনো রকমের খুব একটা রোল সরকার প্লে করে না। এটা একেবারে অনেক আগে থেকে আমরা দেখতে পাচ্ছি, একেবারে স্বাধীনতার পর থেকেই এই ট্রেন্ডটা চলছে। এই জায়গাটাতে একটা ব্রেক থ্রু আমাদের দরকার। এটা না করতে পারলে কিন্তু এই দ্রব্যের দামটা এভাবে বাড়তেই থাকবে। আচ্ছা, সরকার এখানে কঠোর আরো হতে পারে কিনা, সুযোগ আছে? যে প্রশ্ন নিশ্চয়ই সরকারের কঠোর হওয়ার অনেক সুযোগ আছে। সরকার এখানে আমার মনে হয় যে কোঅর্ডিনেশন বাণিজ্য মন্ত্রণালয় এবং সাথে যারা অন্যান্য ডিপার্টমেন্টসগুলো আছে সবগুলো ডিপার্টমেন্টগুলো যদি একত্রিতভাবে একটা কোঅর্ডিনেটেড ওয়েতে এফর্টটা নেয় তাহলে কিন্তু এটা হতে পারে। ধন্যবাদ আপনাকে। মনিরুজ্জামান। ধন্যবাদ। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য আবার বাড়ছে, এর সংবাদপত্রে এই সংকেত এসে গেছে। ইতিমধ্যেই বাংলাদেশের বেশ কয়েকজন আমদানিকারক যারা একটা অসৎ উদ্দেশ্য নিয়ে রমজানের আগে এ ধরনের আমদানি করছেন এবং বাজারটা নিয়ন্ত্রণের চেষ্টা করছেন, তাদের সম্পর্কে জনগণকে সচেতন করা হয়েছে। আমরা দেখেছি যে সরকার কোনো ব্যবস্থা নিচ্ছেন না। ইতিমধ্যে মতামত এসছে কঠোর হওয়া উচিত। আসলে কখনো কখনো প্রশ্ন জাগে, সরকার কি আসলে আমদানিকারকদের পক্ষ অবলম্বন করছেন নাকি আসলে ভোক্তাদের পক্ষ অবলম্বন করছেন? সরকারের উচিতটা কি? সরকার তো আসলে কয়েকজন লোকের দ্বারা ভোটে আসেননি, নিশ্চয়ই মাস পিপুল তাদেরকে ভোট দিয়েছেন। অতএব সরকারের উচিত এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া, এবং কঠোর ব্যবস্থা নেওয়ার মতো সমস্ত আইনি বিষয় সব কিছু কিন্তু আছে, কিন্তু সেটা নিচ্ছে না। শুধুমাত্র রাজনীতি যখন বিপক্ষে চলে যায় অথবা রাজনীতিবিদরা যখন বিপক্ষে মিছিল করেন, মিটিং করেন, তখন ব্যাপকভাবে দমন নিপীড়ন নির্যাতন চলে। অথচ যখন মানুষের জীবন দুর্বিষহ হয়ে ওঠে এই ধরনের একটা অবস্থার জন্যে, যেমন রমজান আসছে, এর ভিতরে ছোলা, চাল, ডাল এবং এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ মশলা ইত্যাদি সব কিছুর দাম কিন্তু ধীরে ধীরে প্রতি হাটেই বাড়ছে। এটা তা আমি মনে করি যে সরকারের কঠোর হওয়ার এখনই চূড়ান্ত সময়। ইতিমধ্যেই সরকারের সময় কিন্তু শেষ হয়ে গেছে, আর এই রমজানটাই হলো এই সরকারের বয়সের শেষ রমজান। অতএব তাকে এই বিষয়ে আন্তরিক হওয়া উচিত এবং কঠোরতার সঙ্গে এই দাম নিয়ন্ত্রণ করে জনগণ অথবা ভোক্তা তাদের জন্য আসলে একটা সুবিধাজনক অবস্থা নিয়ে। ধন্যবাদ মনিরুজ্জামান। দেখি দর্শকদের মতামত কি বিষয়টিতে। অনেকেই তো হাত তুলেছেন। তৃতীয় সারিতে আপনি। খুবই সংক্ষেপে। আসসালামু আলাইকুম। দ্রব্যমূল্যের দাম প্রতি বছর রমজান আসলেই বাড়ে। এই সরকারের আমলে 4টি রমজান গিয়েছে। আমরা আমাদের প্রতি মুহূর্তে দামের ওষ্ঠাগতার কারণে আমরা কষ্ট ভোগ করছি।
আশা করি এই সরকারের শেষ সময় শেষ ভালো যার সব ভালো তার। ইনশাআল্লাহ হয়তো এই রমজানে সরকার কঠোর থেকে কঠোরতর অবস্থান গ্রহণ করবে এবং টিসিবিকে কাজে লাগিয়ে সরকার দ্রব্য আমদানি করে দ্রব্যমূল্যের দামকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করবে। ধন্যবাদ আপনাকে। এই পাশে ডান পাশে কোনায় পেছনে একজন হাত তুলেছেন। নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির ক্ষেত্রে বা এই রমজানের যেসব দ্রব্য দরকার সেক্ষেত্রে সরকারের যেটা করা উচিত ছিল, মধ্যস্বত্বভোগী যারা ছিল বা যারা আছে সরকারের আগে থেকে হয়তো গুদামজাত করা উচিত ছিল। তা না হলে এই পণ্যগুলো সহজেই ভোক্তার হাতে পৌঁছাতে পারে এমন কোনো ওয়ে তার বেছে নেওয়া উচিত ছিল। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। এই পাশে মাঝখানে একজন হাত তুলেছেন। আমরা দেখতে পাই তত্ত্বাবধায়ক সরকারের সময় ব্যবসায়ীদের কাছ থেকে জোর করে হলেও কিছু টাকা নেওয়া হয়েছে। তা সেই হিসেবে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের জন্য সরকার কেন কঠোর হতে পারতেছে না তাদের বিপক্ষে? ঠিক ওই ধরনের। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। প্যানেলে ফিরে আসি, চেষ্টা করব আপনাদের কাছে আবার ফিরে আসার জন্য। ফেরদৌসী আলী, আমাদের সমস্যাটা হলো যে আমরা জাতীয় পর্যায়ে জাতীয় আমাদের ঐক্যতা আমাদের নাই। ব্যবসায়ীরা যারা ব্যবসা করেন, যারা হোর্ডিং করেন, মালপত্র যারা হোর্ডিং করেন, তারা কিন্তু সব দলেরই মানুষ, যার ফলে দেখা যায় যে আমরা আপনারা খবরের কাগজ দেখবেন, সব জায়গায় দেখবেন যে সমস্ত ভাগাভাগি হচ্ছে মালপত্র নিয়ে মধ্যবর্তী শক্তি কারা? এই মধ্যবিত্ত শক্তি হলো সরকারি দল, বেসরকারি বিরোধী দল এবং সকলের সম্মিলিত একটা প্রচেষ্টা, এবং তারাই কিন্তু এই হোর্ডিংগুলো করেন। তবে সরকারের উচিত যে এটাকে কঠোর হস্তে দমন করার জন্য, এবং যেহেতু আমরা মনে করি যে ঠিক রমজানের আগে আসলেই এই দ্রব্যমূল্য নিয়ে হুলস্থুল শুরু হয়ে যায়। কি সমাধান হবে? যে একজন বলছিলেন যে কেয়ারটেকার গভর্নমেন্টের সময় সরকার অনেক কঠোর হয়েছিল, কিন্তু সেটা উল্টো ফল দিয়েছিল। না, আমরা বলি না কেয়ারটেকার সরকার যেটা হয়েছিল সেটা একটা ভিন্ন ধারার ভিন্ন মত, কিন্তু আমাদের বর্তমানে সরকারের যে গণতান্ত্রিক সরকার, সেই সরকারের উচিত বা সকলকে নিয়ে মিলে বসে, বিশেষ করে ব্যবসায়ী এবং যারা মধ্যস্বত্বভোগী বা যারা ভোক্তা, যারা জিনিসপত্র কেনেন, তারা জানেন, আমরা জানি যে এই রমজান আসার আগে কিন্তু রোজা সোলা, এবং আমাদের একজন মেয়ে ভালো খুব বলেছে যে আমরা এগুলো হোর্ডিং করার ব্যবস্থা আমরা কেন সরকারই তো করতে পারে। সরকারের তো এই চালের দাম কেন সেইভাবে বাড়ে নাই? তার কারণ হচ্ছে চাল একটা পর্যায়ে রাখা হয়েছিল। আবার এখন যেহেতু অন্যান্য ফসল যেগুলো আমাদের দরকার, চাল, ছোলা, ডাল, মসুর, এইসব জিনিসপত্র রোজার জন্য যেগুলো লাগে, সরকারের দিক থেকে পর্যাপ্ত পদক্ষেপ নেই। আরো কঠোর পদক্ষেপ নেওয়া উচিত। যে পদক্ষেপ সেটা ঠিক। ধন্যবাদ আপনাকে। প্যানেলে বাড়ি কে আছেন এখন? হারুন আর রশিদ, পেছনে আরেকজন হাত তুলেছেন, আপনি। আমার কথা হচ্ছে যে সরকার যদি সফল হতে হয়, অবশ্যই সরকার সিন্ডিকেটগুলো ভেঙে দিতে হবে, টিসিবিকে শক্তিশালী করতে হবে। আর আমরা একটা দুঃখজনক বিষয় দেখি, সামনে রমজান পবিত্র মাস আসছে, কিন্তু আমাদের ব্যবসায়ীরা তাদের নৈতিকতাকে বিসর্জন দিয়েছে। ব্যবসায়ীদেরও অবশ্যই তাদের ঠিক হতে হবে। আরেকটি ব্যাপার আমি বলতে চাই যে আজকে আমাদের কৃষক কিন্তু দাম পাচ্ছে না, আমরাও বেশি দামে কিনছি, শুধু লাভ পাচ্ছে মধ্যস্বত্বভোগীরা। এর শেষ কোথায় আমরা এটা জানতে চাই। ধন্যবাদ আপনাকে। দ্বিতীয় সারিতে আপনি। আমাদের কাছে মোটামুটি স্পষ্ট হয়েছে যে আমাদের সরকাররা পুঁজিবাদী কিছু ব্যক্তির কাছে একেবারেই জিম্মি। এটা শুধু এই সরকার না, এর আগেও আমরা দেখতে পেয়েছি। বিশেষ করে রমজান আসলেই ধর্মটাকে পুঁজি করেই একটা ভালো ব্যবসা শুরু হয়। আমরা জনগণ এর জন্য অবশ্যই কোনো বিশেষ ব্যবস্থা আমাদেরকে নিতে হবে, কারণ এটা একেবারেই একটা নিয়মিত বিষয় হয়ে দাঁড়িয়ে গেছে। অল্প কিছু পুঁজিপতি এরকম শোষণ তারা করেই যাচ্ছে একের পরে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। হারুন আর রশিদ, আপনাকে ধন্যবাদ। আমার এক ভাই একটু আগে এখান থেকে দর্শক সারিতে বলেছেন যে আমি তার সাথে একমত যে প্রতি রমজানে দ্রব্যমূল্য বাড়ে। মানে এরা উৎপাতে বসে থাকে, কবে রমজানটা আসবে। এদের অনেকে বলে যে এরা কোনো দলের কোনো মতের ঠিক তা না। যারা এই ধরনের ব্যবসা মুনাফা করে, একটা ধর্মীয় সেন্টিমেন্ট বা আমাদের সকলের একটা উৎসবের সময়, তারা কিন্তু আসলে প্যাট্রিয়ট না। তারা এই ফাঁকে আমাদের মানুষকে, আজকে যেমন চালের দাম, আমরা যখন ক্ষমতা আসি 30-40 টাকা চালের দাম ছিল, আর আজকে কিন্তু 20 থেকে 25 টাকা চালের দাম কিন্তু বাড়ে নাই। কৃষকরা বলছে যে আমরা না খেয়ে মারা গেলাম, কৃষকরা বলছে চালের দাম আরও বাড়ান। আবার আমার যারা ডেলি মানে ফিক্সড ইনকাম গ্রুপ যারা চাকরি করেন, যার বেতন 10,000 টাকা, সে বলছে চালের দাম বাড়ায়। এখন সরকার কঠোর হতে পারছে না কেন? অন্যান্য যে দ্রব্যের দাম, সরকার কন্ট্রোল করতে গেলে তো সকলের সহযোগিতা লাগবে। ব্যবসায়ী যারা, তারাও তো এই দেশের মানুষ। উনি বলছেন যে অল্প কয়েকজনের লোকজনের স্বার্থ রক্ষার জন্য কেন? এই ব্যবসায়ীরা এরা হলো এজিপি,
অনেক ব্যবসায়ী আছে তারা এজিপি, অলওয়েজ গভর্নমেন্ট পার্টি। যারা আমাদের সাথে এখন আছে তারা দেখা যাবে অন্য ব্যবসায়ী যারা দেখবে যে অমুক পার্টির ক্ষমতা নেই, তারা বলবে যে ভাই আমি তো আপনার লোক, এই করে তারা পার পায়। সেজন্য আমাদের সকলকে, আমি সব দলকে বলবো, খালি আমাদের দল না, যত রাজনৈতিক দল আমরা আছি, আমাদের এদের ব্যাপারে কঠোর হতে হবে। আর একটা এখান থেকে দর্শক সারিতে একটা প্রায় ভালো প্রশ্ন এসেছে যে আমরা টিসিবিকে শক্তিশালী করতে হবে, এবং টিসিবির যদি ডিলারশিপটা সারা জায়গায় আমরা ওরিয়েন্টেড করে দিতে পারি, তাহলে কিন্তু টিসিবি কিন্তু এই যে ধরুন জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণ করা মূলত সরকারের হাতেই তো সব ক্ষমতা, এবং সমস্ত বিষয়টা নিয়ন্ত্রণ করবেন সরকার। এবং আপনি দেখেন আজকের সংবাদপত্রে দেখেন বিশ্বে সবচেয়ে কম মূল্যে সোনার দাম এখন নির্ধারণ হয়েছে, অর্থাৎ সোনা সবচেয়ে কম দামে এখন বিক্রি হচ্ছে। তাহলে সোনা যেখানে মূল্য নির্ধারণের সূচক, অন্যতম সূচক, সেখানে আমাদের দেশে কি করে একটা ডালের দাম বাড়বে, কি করে একটা চালের দাম বাড়াবে, তেলের দাম বাড়াবে? আমি মনে করি এই যে সিন্ডিকেটটা তৈরি হয়েছে, এই সিন্ডিকেটটা সরকারের পৃষ্ঠপোষকতা আছে, এবং সরকারের আন্তরিক হওয়া উচিত জনগণের পক্ষে, এবং যারা ভোট ব্যাংক সেই মানুষ তাদের পক্ষ নিয়ে এই সিন্ডিকেট ভেঙে দিয়ে মূল্য নিয়ন্ত্রণ করা উচিত। আমার কথা হলো সিন্ডিকেট হুয়েভার হেভি, সে সিন্ডিকেট যেই হোক, সে ব্যাপারে সরকারের যেমন দায়িত্ব আছে, সরকারের যারা পার্লামেন্টে যারা সরকারি দল বিরোধী দল তারা উভয় কিন্তু রেসপন্সিবল। আমাদের দেশের পার্লামেন্টের বিরোধী দল যারা আছেন তারা দীর্ঘদিন পার্লামেন্টে যান না। পার্লামেন্টে যেয়ে তারা যদি তাদের কথাগুলো ওই জায়গায় বলেন, তাহলে হয় কি সরকারের একটা ব্যালেন্স আসে। পার্লামেন্ট নিষ্প্রাণ, পার্লামেন্টে কোনো ইয়ে নেই। এই বাজেটে গেছে, মানে আপনি এখানে বিরোধী দলের ভূমিকাও দেখছেন। ধন্যবাদ জানাই। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। দেখি এখানে তৃতীয়, অসংখ্য ধন্যবাদ। তৃতীয় সারিতে একজন অনেকক্ষণ ধরে হাত তুলছিলেন, আপনি। সব প্যানেলিস্টই একটা কথা বলছেন যে সরকার নিয়ন্ত্রণ করতে পারছেন না দ্রব্যমূল্য। আমরা শুধু কেন রমজানকে টার্গেট করেছি? সারা বছর ধরেই তো দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি চলছে। তাহলে কি আমরা মনে করব যে যে সিন্ডিকেট এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি করছেন তারা সরকারের চেয়েও বেশি শক্তিশালী? কেন সরকার পারছেন না কেন? তাহলে এরা কি সরকারের, এদের হাত কি সরকারের চেয়েও আরো বেশি শক্তিশালী? ধন্যবাদ আপনাকে। শেখ হারুন রশিদ 30 সেকেন্ডে উত্তর দেবেন। আসলে আমি আগেই বলেছি যে দেশপ্রেম, প্যাট্রিয়টিজম, দল মত নির্বিশেষে সকলের থাকা দরকার। তাহলে দেখবেন এই সমস্ত যারা মানে অন্যায় পথে মানুষকে কষ্ট দিচ্ছে তাদেরকে দমন করা সরকার পক্ষে কোনো কঠিন ব্যাপার নয়। ধন্যবাদ আপনাকে। এখানে শ্রোতা দর্শকদের জানিয়ে রাখি, বিবিসির বাংলাদেশ সংলাপের আগামী অনুষ্ঠানগুলোতে যদি আপনারা অংশ নিতে চান তাহলে আপনি টেলিফোন অথবা SMS করতে পারেন 01-752-777-222 এই নম্বরে। তাছাড়া আপনি ইমেইলও করতে পারেন। ইমেইল করার ঠিকানা সংলাপ@bbc.co.uk। এখন আমরা ছোট্ট আরেকটি বিরতি নেব, আশা করি আমাদের সাথেই থাকবেন। বিরতির পর আবারও ফিরে এলাম। আপনারা দেখছেন বিবিসির বাংলাদেশ সংলাপ। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এবারে পরের প্রশ্ন করবেন সোনিয়া পারভিন। আসসালামু আলাইকুম। আমার প্রশ্ন, একসময় খুলনা পরিচিত ছিল শিল্পনগরী হিসাবে। খুলনাকে আবারও শিল্প কারখানা নগরীতে পরিণত করতে হলে কি করা প্রয়োজন? ধন্যবাদ আপনাকে। ফেরদৌসী আলী। খুলনা আসলে শিল্পনগরী হিসাবে পরিচিত ছিল, কিন্তু একে একে দেশ স্বাধীন হওয়ার পর থেকে এক এক করে যেভাবে কলকারখানাগুলো বন্ধ হয়েছে, পরবর্তী পর্যায়ে কোনো সরকারই এসে সেটাকে চালু করার কোনো ব্যবস্থা সেভাবে হয় নাই। যা রিসেন্টলি কিছু চালু হয়েছিল তাও আবার বন্ধের পর্যায়ে চলে গেছে। তো এখন আমাদের এই শিল্পনগরীকে চালু করতে হয়ে গেলে সরকারের সদিচ্ছা, আমাদের অঞ্চলের মানুষের সদিচ্ছা, জাতীয় এবং বিরোধী দলের সকলের সদিচ্ছা সম্মিলিতভাবে প্রয়োজন। সদিচ্ছা আমরা দেখতে পাচ্ছি না। আমরা যখনই দেখি, যখন যে আমরা মনে করি যে দেশের মানুষ হিসাবে, সে সরকারি দলের হোক আর বেসরকারি দলেরই হোক, যারা মানুষ হিসাবে যদি মনে না করে, এবং বিশেষ করে আমাদের দক্ষিণ পশ্চিমাঞ্চল অসম্ভবভাবে অবহেলিত, আমাদের হাজার হাজার
আর প্রকল্প ইতিমধ্যে বহুবার জমা দেওয়া হয়েছে বিভিন্ন বিষয় নিয়ে। তার মধ্যে এই মিল কলকারখানাগুলো রয়েছে। একমাত্র কেয়ারটেকার গভর্নমেন্টের সময় কিছু টাকা পয়সা দেওয়া হয়েছিল, পরবর্তী পর্যায়ে আবার যখন এই গভর্নমেন্ট আবার কিছু মিল চালু করলো, আবার রিসেন্টলি আবার দেখলাম মহসিন মিল, জুট মিল আবার বন্ধ হয়ে গেছে। তো এই ব্যবস্থা চলতে দেওয়া যায় না। এইটাকে চলতে দেওয়ার জন্য আমাদের উচিত আমাদের সকলে মিলিতভাবে চেষ্টা করা দরকার, এবং যারা এর পেছনে রুট, যারা আজকে পাটকলগুলো বন্ধ করার পেছনে যারা কাজ করছেন, সেই সব মানুষগুলোকে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া দরকার। ধন্যবাদ ফেরদৌসী আলী আপনাকে। অধ্যাপক আনোয়ারুল কাদের, খুলনা শিল্প নগরী হিসেবে এটার যে উত্থান কিংবা এটা যে বৃদ্ধি, এটা কিন্তু নির্ভর করছে পোর্টের উপর। আমরা যদি খুলনা একটা শিল্প নগরী হিসেবে যে গড়ে উঠলো, এটার কারণটা কিন্তু পোর্ট যখন বন্ধ হয়ে গেল কিংবা পোর্ট যখন খুব দুর্বল হয়ে গেল, তখন কিন্তু আস্তে আস্তে খুলনা শিল্পনগরীও দুর্বল হলো। শিল্পনগরীকে ভাইব্রেন্ট রাখার জন্য সবচেয়ে বেশি যেটা দরকার থাকে ইকোনমিক ইনফ্রাস্ট্রাকচার। আমরা দেখতে পাচ্ছি যে খুলনায় কোনো গ্যাস নেই, আমরা দেখতে পাচ্ছি খুলনার সাথে বাংলাদেশের অন্যান্য অঞ্চলে কোনো কানেক্টিভিটি নেই, একটা নদী পার হয়ে যেতে হয়। দীর্ঘদিন 42 বছর ধরে আমরা ঢাকার সাথে কিংবা চট্টগ্রামের সাথে খুলনার ডিরেক্ট কোনো কানেক্টিভিটি করতে পারি নাই। তো এখন একটা জায়গায় শিল্পনগরী কিংবা শিল্প স্থাপন করা কিংবা শিল্পকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যেটা দরকার, সেই জিনিসগুলো, সেই ইনফ্রাস্ট্রাকচারটাও নেই। এই ইনফ্রাস্ট্রাকচারটা করে দেওয়ার দায়িত্ব হচ্ছে কিন্তু সরকারের। আমরা দেখতে পাচ্ছি যে স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত কোনো সরকারই খুলনার প্রতি খুব একটা যে সদয় হয়েছেন, এটা আমরা মনে করি না। এবং এই পর্যন্ত যতগুলো ইন্ডাস্ট্রি আগে ছিল, সেই ইন্ডাস্ট্রিগুলোকে আমরা চালু করতে পারছি না। এর বিএমআরই করা হয়। বলছেন যে অবকাঠামো যদি উন্নত না হয়, প্রতিশ্রুতি যাই থাকুক না কেন, তাতে লাভ হবে না। ধন্যবাদ আপনাকে। দেখি দর্শকদের মতামত নেব। একেবারে পেছনের সারিতে একজন হাত তুলেছেন। সর্বশেষ, আমাদের খুলনার শিল্পনগরী ছিল, মিল কারখানা বন্ধ হয়ে গেছিল। বর্তমান সরকার কিছু মিল কারখানা খুলছে এবং সেগুলো ইতিমধ্যে আবার 2-1টা বন্ধ হয়ে গেছে। কিন্তু দাদা ম্যাচ ফ্যাক্টরি প্রধানমন্ত্রী ঘোষণা দেওয়ার পরেও আজও দাদা ম্যাচ ফ্যাক্টরি খোলে নাই। সর্বোচ্চ পর্যায়ে থেকে নিউজ প্রিন্টের প্রতিশ্রুতি দেওয়ার পরে দেয় নাই। আদৌ ওগুলো খুলবে কিনা? যদি না খোলে তাহলে আরো ধ্বংসের দিকে যাবে খুলনা নগরী। ধন্যবাদ আপনাকে। দ্বিতীয় সারিতে আপনি। শ্রদ্ধেয়, উনি যে বললেন যে পোর্ট বন্ধ হওয়ার কারণে আমাদের শিল্পনগরীটা ধ্বংস হয়ে গেছে, কিন্তু আমি জানতে চাচ্ছি এই পোর্টটা বন্ধ হওয়ার পিছনে কারণগুলো কি? যে সেই কারণগুলোকে আমরা অ্যাভয়েড করতে পারতাম না, যাতে করে শিল্পনগরীটা টিকে থাকতো? ধন্যবাদ আপনাকে। ডান পাশে পেছনের দিকে আরেকজন হাত তুলেছেন, আপনি। আসসালামু আলাইকুম। মূলত দ্রব্যমূল্য বলেন আর শিল্প বলেন, বেসরকারি মালিকরা জাতীয়করণ যে শিল্প কারখানার সরকারি মিলগুলো বন্ধ করে দিলে তারা অনেক সুবিধা ভোগ করতে পারে। এই জন্যে এরাই মূলত বেসরকারি শিল্প উদ্যোক্তারা নিউজপ্রিন্ট মিল সহ জুট মিলগুলো বন্ধ করার ষড়যন্ত্রে আছে। এই ব্যাপারে সবাইকে সজাগ থাকার জন্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। মাঝখানে আপনি। হ্যাঁ, ধন্যবাদ। খুলনা সহ দক্ষিণ পশ্চিম অঞ্চল দীর্ঘদিন ধরে অবহেলার কারণে এই অঞ্চলে শিল্প কলকারখানা বন্ধ হয়েছে। এই অঞ্চলে আমাদের অত্যন্ত পদ্মা সেতু এখন বর্তমানে বার্নিং ইস্যু। আমাদের গ্যাসটা, আমাদের মেরু ভাই বলেছেন, গ্যাসের জন্য যে প্রতিযোগিতামূলক ইন্ডাস্ট্রি করতে গেলে গ্যাস এখানে অপরিহার্য, অবকাঠামোগত অপরিহার্য। খুলনা থেকে রেল যে যোগাযোগটা, $100 কোটি ভারতীয় সাহায্যে যে রেল যোগাযোগটা হওয়ার কথা ছিল, এটা আমাদের জন্য জরুরি। পোর্টে ড্রেজিং ব্যবস্থা জরুরি হওয়া দরকার, এখানে ক্যাপাসিটি বাড়ানো দরকার। তাহলে আমাদের এই পশ্চাৎপদ অঞ্চল যদি কিছু ব্যাকআপ সাপোর্ট পায়, তাহলে এই অঞ্চলে আবার পুনরায় শিল্পে উন্নত হবে। ধন্যবাদ আপনাকে। প্যানেলে ফিরে আসতে চাই, চেষ্টা করব আবার আপনাদের কাছে যাওয়ার জন্য। শেখ হারুনার রশিদ, ধন্যবাদ। খুলনাকে কি করা দরকার? আজকে যে মিল কলকারখানা এখানে বন্ধ হয়ে গেছিল বিগত সরকারের আমলে, সমস্ত জুট মিলে খালিশপুরে যদি আপনার বিকালে যেতেন, মুখে হাত দিয়ে বলেন, খালিশপুরে কোনো লোক ছিল না, সবাই বাড়ি চলে গেছিলো, অনেকে গলায় দড়ি দিয়ে মারা গেছিল যে মিল কারখানা বন্ধ হয়ে যাওয়ার পরে। কিন্তু আমাদের সরকার, মাননীয় প্রধানমন্ত্রী আসার পরে এই মিল কলকারখানাগুলো এখানে সবাই, আমার মনে হয় আমাদের মেয়রও মুখে হাত দিয়ে বলবে যে না, এই মিল কলকারখানা শেখ হাসিনা এসে এই জুট মিলগুলো চালু করেছিল। এটা মিথ্যা কথা বলা ঠিক না। আমি একটা কথা বলি, শিপইয়ার্ড, খুলনার শিপইয়ার্ড বন্ধ হয়ে গেছিল, এতে নেভিকে দেওয়ার পরে আজকে সে শিপইয়ার্ড লাভজনক, এখানে গানবোট তৈরি হচ্ছে। আজকে আমি আনোয়ারুল কাদের সাহেবের সাথে একমত, মোংলা পোর্ট, চিটাগাং পোর্ট, ওইখানে 70% কার্গো আনলোড হয়, আমাদের এখানে 30% কার্গো আনলোড হয়। আজ তার ফলে আমরা অঞ্চল পিছিয়ে ছিলাম, কিন্তু বর্তমানে খুলনা
আপনি মংলা পোর্ট দেখেন, আপনি এখন 2 লক্ষ গাড়ি ওখানে ডাম্পিং আছে, নামানো হয়েছে। এই সরকার আমলে কিন্তু এই পদক্ষেপ নেওয়া হয়েছে, কিন্তু এর আগে যা আছে সব চট্টগ্রামে। বলছে যে কোনো সমস্যা নাই, সমস্যা নাই, কোনো সমস্যা না। যেটুকু আছে, দাদা ম্যাচ আমার এক ভাই বলেছে, দাদা ম্যাচের কথা বলেছে, আমি দায়িত্বর সাথে বলতে পারি যে উইদিন 3 মান্থস এই গভর্নমেন্টের শেষ টাইমে হলো এই দাদা ম্যাচ চালু হবে। এটুকু বলতে পারি। ধন্যবাদ আপনাকে হারুনুর রশিদ। মোহাম্মদ মনিরুজ্জামান, আপনার নির্বাচনী যে প্রতিশ্রুতি সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচনে, সেখানে কিন্তু এই খুলনাকে শিল্পনগরীতে পুনরুজ্জীবিত করার একটা প্রতিশ্রুতি ছিল। অবশ্যই শিল্পনগরী হিসেবে আমরা গড়ে উঠতে পারবো কিনা এমনই একটা প্রশ্নের মুখোমুখি হয়েছি আমরা। এখানে যেমন 60-এর দশকে যখন শিল্পনগরী গড়ে ওঠে, সেই সময় প্রতিযোগিতায় আমরা যে অবস্থায় ছিলাম বর্তমানে সেখানে নেই। অর্থাৎ চট্টগ্রাম আমাদের প্রধান প্রতিদ্বন্দ্বী। সেই চট্টগ্রামে যে সুবিধাগুলো আছে, গ্যাস, বিদ্যুৎ, পোর্টের ড্রেজিং, ব্যাংক ফ্যাসিলিটিস, অ্যাডমিনিস্ট্রেটিভ ফ্যাসিলিটিস, রেল যোগাযোগ, সড়ক যোগাযোগ, এই সব কিছু খুব নাম্বার 1 আছে। সেই কারণে ওরা এগিয়ে যাচ্ছে, আর এই সব দিক বিবেচনা করলে আমরা পিছিয়ে পড়ছি। একসময় আমাদের এখানে কাঁচামাল খুব সহজলভ্য ছিল, সেই সময় নৌপথে আসতো অথবা সুন্দরবন থেকে আমরা পেতাম। পেছনের কথা না বলে সামনে কি করা যায়, আমরা যেটা করতে পারি সেটা হলো এই অবিলম্বে গ্যাস আনতে হবে এবং বিদ্যুৎ অ্যাভেলেবেল করতে হবে। অবিলম্বে মোংলা পোর্টকে আরও চালু করতে হবে। মোংলা পোর্ট যা আছে অনেকে সন্তোষ প্রকাশ করেন, আমি করি না, কারণ এটা শেষ অবস্থা না। ইতিমধ্যেই পলি পড়ে মোংলা পোর্টের আশেপাশের নদীগুলো কিন্তু বন্ধ হয়ে গেছে সব। সো আমি মনে করি যে মোংলা পোর্টকে প্রায়োরিটি দিতে হবে, রেল যোগাযোগ বাড়াতে হবে, সড়ক যোগাযোগ বাড়াতে হবে এবং আমাদের কাঁচামাল আনার জায়গাগুলো এবং উৎপাদিত পণ্য বিদেশে। আপনি বলছেন যে এগুলো সবই করতে হবে, এই কাজগুলো, এগুলো করা কি এত সহজ? অবশ্যই সহজ না। এক্ষেত্রে অবশ্যই যে কাজটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আমি মনে করি, আমাদের অনেক কাজ হয়েছে, যেমন ধরেন গ্যাসের কাজ বেশ কিছু দূর এগিয়েছে। আমরা যদি এই বাকি কাজটা সারতে পারি, অর্থাৎ গ্যাসটা খুলনায় নিয়ে আসতে পারি এবং আমাদের বিদ্যুৎ উৎপাদনটা বাড়াতে পারি, তাহলে কিন্তু হয়। আমি এখানে একটা কথা বলবো, আমাদের 250 মেগাওয়াট বিদ্যুৎ প্রকল্প আছে, যেটা রাশিয়া এখানে তৈরি করেছিল স্বাধীনতার পরপর। আমরা কিন্তু খুব দেখছি যে একটা অবহেলার শিকার হয়ে সেই বিদ্যুৎ প্রকল্প বন্ধ হয়ে রয়েছে এবং তার পাশাপাশি কিছু প্রাইভেট এন্টারপ্রেনরকে এখানে বিদ্যুৎ উৎপাদনের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। আমি মনে করি যে এত সস্তায় যেখানে আমরা বিদ্যুৎ পেতাম সরকারি প্রকল্প থেকে, সেটা বন্ধ করে কেন আমরা প্রাইভেট প্রকল্পে আমরা গেলাম, যেখান থেকে আমাদের অনেক বেশি মূল্যে বিদ্যুৎ কিনতে হচ্ছে, যে কারণে মিল কলকারখানাগুলো কিন্তু এখন আর আগের মতো বিদ্যুৎ বিল মেটাতে পারছে না। এটা ভায়াবল হচ্ছে। জ্বালানির চাহিদা পূরণ করতে হবে, সেটা অবশ্যই। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। হাতে যেহেতু সময় কম, এবারে আমি পরের প্রশ্নে যেতে চাই। পরের প্রশ্ন করবেন মুকুল সর্দার। সুন্দরবন সহ দক্ষিণ পশ্চিমাঞ্চলের পরিবেশের জন্য ঝুঁকি থাকা সত্ত্বেও বিদ্যুতের স্বার্থে রামপালের কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের কাজ কি এগিয়ে নেওয়া যায়? থ্যাংক ইউ। ধন্যবাদ আপনাকে। খুলনার জন্য তো বটেই, পুরো বাংলাদেশের জন্য এটি একটি বড় ইস্যু এবং খুব কথাবার্তা হচ্ছে। শুরুটা করতে চাই অধ্যাপক আনোয়ারুল কাদের আপনাকে দিয়ে। আপনি তো একাধারে আবার পরিবেশবাদীও। এটা খুব একটা বিতর্কিত বিষয়। বিতর্কিত এই জন্য যে আমাদের বিদ্যুতের প্রয়োজন আছে, সন্দেহ নেই কোনো, এবং বিদ্যুতের জন্য যে জ্বালানি প্রয়োজন হয়, আমরা কয়লা কিংবা গ্যাস কিংবা তেল যা দিয়ে আমরা করি না কেন, তো কয়লা ভিত্তিক যদি একটা বিদ্যুৎ কেন্দ্র করতে হয় তাহলে সুন্দরবনের খুব কাছাকাছি কিন্তু রামপাল এই কেন্দ্রটি করা হয়েছে। এটা করতে গেলে যে এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট যে ইআইএ বলা হয়, এটা করা হয়েছে কিনা এটা কিন্তু এখনো এটা করা হয়েছে, এটা করা হয়েছে, কিন্তু এইটার যে রেজাল্ট যেটা এসছে, এই রেজাল্টটা খুব একটা বেশি আশাব্যঞ্জক বলে কথা না। কারণ সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে ইট ইজ অল রাইট, কিন্তু যখন এটাকে আরও বেশি গভীরে যাওয়া হয় তখন দেখা যাচ্ছে এটা ঠিক না। তা বিষয়টা হচ্ছে এই যে রামপালের মতো জায়গাতে আমি কয়লা এনে ওইখানে একটা বিদ্যুৎ কেন্দ্র তৈরি করার পরে সুন্দরবন কতটুকু এফেক্টেড হবে সেটা হচ্ছে তার চেয়ে বড় কথা হচ্ছে বলছে হবে না, যে কয়লা থেকে যে ছাই হবে তার 99.9 এটা সংগ্রহ করা হবে, সুতরাং সেই ঝুঁকি নেই, এমনটাই বলা হচ্ছে। হ্যাঁ, এটা ওভাবে বলা হচ্ছে যে টেকনিক্যালি এখন যা হয়ে গেছে তাতে করে এটা ভায়াবল হবে, এটা বলা হচ্ছে। কিন্তু মূল বিষয়টা অন্য জায়গায়। মূল বিষয়টা হচ্ছে সুন্দরবনকে যদি আমরা মনে করি যে সুন্দরবন এফেক্টেড হচ্ছে, সুন্দরবন তো অনেক কারণের জন্য এফেক্টেড হচ্ছে। এই যেখানে পোর্টটা করা হয়েছে, পোর্টের কারণেও কিন্তু সুন্দরবন এফেক্টেড হচ্ছে।
এই যে দীর্ঘ 100 কিলোমিটার যে জাহাজগুলো চলাচল করে তার যে অয়েল স্পিল হচ্ছে তার জন্য কিন্তু সুন্দরবন। এখন বিষয়টা কি, উনি যে প্রশ্নটা করেছেন, এখন এগিয়ে নেওয়া যায় কিনা নাকি এটা বন্ধ করে দেওয়া উচিত? আমার মনে হয় রামপালের এই জায়গাটাতে করা যায়, এটা না করার কোনো ব্যাপার নেই। ধন্যবাদ আপনাকে। একটু আমাকে একটু ক্ষতি হতে পারে, কিন্তু ক্ষতির চেয়ে কিন্তু লাভের জায়গাটা বেশি। ধন্যবাদ আপনাকে। ফেরদৌসী আলী। আসলে আমি মনে করি যে রামপালে যে বিদ্যুৎ কেন্দ্রটা হওয়ার কথা, সেখানে আমাদের কিন্তু সরকার এবং রামপালের ওইখানকার কিন্তু ঘটনা না, ঘটনা হচ্ছে যে ওইখানকার এক শ্রেণীর মানুষ তারা কিন্তু জমি জমার নিয়ে আইনি বাধা রয়েছে। আমরা কিন্তু আমাদের নিজেদের ভালো দিকটা দেখতে হবে। আমাদের যদিও সুন্দরবন একটু ক্ষতিগ্রস্ত হতে পারে, কিন্তু সেটা খুব মাস লেভেলে হবে বলে আমাদের বিশ্বাস নয়। এখনো কিন্তু এনভায়রনমেন্টাল কিছু নাই বা ইত্যাদি কিছু নাই, এটা হচ্ছে ওইখানকার অঞ্চলের মানুষ তারা চাচ্ছেন ঝুঁকি হলেও আমরা করা যায়, এবং যারা করা যায় এবং যারা এর বিরোধিতা করছেন ওই অঞ্চলেরই যাদের মানুষ, যাদের জমি জমা এখানে রয়ে গেছে বা যারা আবাদি, তারা কিন্তু এটাকে বিরোধিতা করে ওইখানে কেস করে রেখে দিয়েছে, যার ফলে কিন্তু এটা আর অগ্রগতি হচ্ছে না। ধন্যবাদ আপনাকে। দেখি দর্শকদের মতামত দিতে চাই। জি, আপনি মাঝখানে। ধন্যবাদ। আমি ইআইএ রিপোর্টটা স্টাডি করে যেটা বুঝলাম, আমি নির্বাক হয়ে গেলাম যে সরকার এত ক্ষতি সত্ত্বেও কীভাবে সুন্দরবনের মতো একটা স্পর্শকাতর জায়গায় এই ধরনের একটা বিদ্যুৎ কেন্দ্র গড়ে তুলতেছে। আপনি কি এটার বিপক্ষে? জি। আর আপনি যেটা বলছেন, আমাদের সঞ্চালক সাহেব যেটা বলছেন যে সাইটটা সংরক্ষণ করা হবে, কথা নয়, এটা সরকারের কথা, আমি সেটা বলেছি। এটা যে সংরক্ষণ করবে এর জন্য একটা পুকুর কাটা হবে, সে পুকুরে ওটা রাখা হবে, কিন্তু যখন বৃষ্টি হবে তখন কিন্তু ওটা চুয়ে ওখান থেকে আপনার অ্যাসিড, তারপর আপনার আর্সেনিক, বিভিন্ন রকম রাসায়নিক দ্রব্য মাটিতে মিশবে, যার কারণে মাটি কিন্তু অনেক দূষিত হবে। ধন্যবাদ আপনাকে। মাঝখানে একজন হাত তুলেছেন, যে না আপনি একবার বলেছেন, তার পাশে। ধন্যবাদ। সুন্দরবনের 14 মাইলের মধ্যে এই যে বিদ্যুৎ কেন্দ্র করা হচ্ছে, এটা এখনই বন্ধ করা উচিত, কারণ বিশ্বের কোনো দেশ থেকে কোনো পরিবেশবিদ মতামত দেয়নি যেটা করা যায়। সেখানে যে কার্বন ডাইঅক্সাইড নির্গত হবে, সেটা তার জন্যই গাছগাছালি নষ্ট হয়ে যাবে এবং স্বাভাবিক জীবনযাত্রা যত ব্যাহত হয়ে যাবে। আপনাদের কি বিদ্যুতের প্রয়োজন নেই? আমার বিদ্যুতের প্রয়োজন আছে, কিন্তু কয়লা বিদ্যুৎ হবে, সেখানে দাম পড়ে 9 টাকা 80 পয়সা। যদি $105 করে এটা হয়, আর যদি $96 করে হয়, তাহলে দাম হবে 5 টাকা 80 পয়সা। এর চাইতে ওদের সস্তা বিদ্যুৎ করা যাবে, কিন্তু রামপুর মতো জায়গা সুন্দরবনের কাছাকাছি এটা এখনই বন্ধ করা উচিত যে কোনো মূল্যে। সুন্দরবন ম্যানগ্রোভের আমাদের একমাত্র বিদ্যুৎ বিশ্বের ইতিহাসে এটা সবথেকে সুরক্ষিত বন হিসেবে, এটা সংরক্ষিত বন হিসেবে আছে, এটা যে কোনো মূল্যে রক্ষা করা আমাদের দায়িত্ব। ধন্যবাদ আপনাকে। প্যানেলে ফিরে আসবো, শেখ হারুনার রশিদ। ধন্যবাদ। আমরা যারা রাজনীতি করি বা সমাজের কাজ করি ফর দ্য পিপল, সরকার ক্ষমতায় আসার সময় 3500 মেগাওয়াট বিদ্যুৎ নিয়ে আমরা শুরু করেছিলাম। আজকে আমরা 8000 মেগাওয়াটে কিন্তু পৌঁছে গেছি, এবং আজকে প্রশ্নটার উত্তরটা কি দেবে, যেটা এগিয়ে নেওয়া যায় কিনা? আজকে সুন্দরবনের পাশে কয়লা ভিত্তিক যে 250 মেগাওয়াট 1350 মেগাওয়াট প্রস্তাবিত বিদ্যুৎ কেন্দ্রটা স্থাপিত হচ্ছে, এটা স্থাপিত হওয়া বাঞ্ছনীয়, মানে এর কোনো বিকল্প নাই। ধন্যবাদ আপনাকে। মনিরুজ্জামান। রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প যেটা নেওয়া হয়েছে, এটা আসলে আমাদের দেশের মানুষের স্বার্থবিরোধী কাজ, এবং আপনারা জানেন যে এই বিদ্যুৎ উৎপাদিত হলে এটা আবার এক্সপোর্ট হয়ে যাবে। যাদের দেশে যাবে তারা কিন্তু তাদের দেশে এই প্রকল্প তৈরি করছে না। সারা পৃথিবীতে এখন এই কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র এখন নিরুৎসাহিত করা হচ্ছে। এর থেকে নির্গত যে কার্বন, যে নিঃসরণ হয়, তা থেকে প্রকৃতি যে ক্ষতিগ্রস্ত হয়, মানুষের যে ক্ষতি হয়, সেইটার তুলনায় এই বিদ্যুৎ কিন্তু লাভজনক না। আমাদের বিদ্যুৎ অবশ্যই দরকার আছে, কিন্তু আমাদেরকে অবশ্যই বিকল্প পথে যেতে হবে, যেখানে আমাদের প্রকৃতির ঝুঁকি নেই, সুন্দরবনের ঝুঁকি নেই, জীববৈচিত্র্যের কোনো ঝুঁকি নেই, এবং মানুষের জমি হারানোর ঝুঁকি নেই। আমাদেরকে সেই প্রকল্পে যেতে হবে। এই কারণে আমরা মনে করি রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প যারা নিয়েছে, এটা একটা তাদের খুব লম্বা ধরনের একটা স্বার্থ আছে, এবং তারা এখানে ইনভেস্ট করছে এবং তারা এখান থেকে উৎপাদিত বিদ্যুৎ নিয়ে যাবে। সো এটা থেকে আমরা, আমাদের দেশের মানুষ এখনই সতর্ক হয়েছে, জাতীয় পর্যায়ে সতর্ক হয়েছে, এবং পরিবেশবিদরাও সতর্ক হয়েছে। তারা এটা এগিয়ে নেওয়া যায় না। আমি মনে করি না এটা এগিয়ে নিয়ে যাওয়া। ধন্যবাদ আপনাকে। দেখি দর্শকদের কি মতামত। আবারও ফিরে যাই, পেছনে আরেকজন হাত তুলেছেন ডান পাশে, খুবই সংক্ষেপে 20 সেকেন্ড সময় পাবেন। আমাদের সুন্দরবন তো শুধুমাত্র যে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য যে ধ্বংস হবে এটা তো নয়। সুন্দরবন তো ধ্বংস হচ্ছে বিভিন্ন কারণে। আমরা মনুষ্য সৃষ্টির কারণে তো আমাদের সুন্দরবন বেশি ধ্বংস হচ্ছে। সেখানে কেন আমরা উন্নয়নের স্বার্থে আমরা কেন কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের বিরোধিতা করবো? আমরা শুধু যদি বিরোধিতার খাতিরে বিরোধিতা করে যাই, তাহলে অবশ্যই এটা সম্ভব নয়।
আচ্ছা, ধন্যবাদ আপনাকে। এই পাশে হাত তুলেছিলেন আপনি তৃতীয় সারিতে। বলছি যে সুন্দরবনের স্বার্থটা আমাদের আগে দেখতে হবে। সুন্দরবনের স্বার্থটা সবসময় দেবো, কারণ এটা এমনিতে ভার্নালেবল। আমরা যে অবস্থায় আসি, আমাদের গ্লোবালাইজেশনের ফলে যে ভূমি তলিয়ে যাচ্ছে আস্তে আস্তে, তো ভূমির নিম্নাঞ্চলে চলে আছে, তো এটা যেন আমরা রক্ষা করি। মূল কথা হচ্ছে সুন্দরবনের স্বার্থটা আমরা আগে দেখবো, বিদ্যুৎ না। ধন্যবাদ আপনাকে। আমাদের হাতে সময় শেষ হয়ে এসেছে। আপনারা প্যানেলে যে 4 জন যোগ দিয়েছেন, আপনাদের 4 জনকে অসংখ্য ধন্যবাদ। আমি ধন্যবাদ জানাচ্ছি মিলনায়তনে আপনারা দর্শক হিসেবে যারা প্রশ্ন কিংবা মতামত দিয়েছেন, আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আর দুঃখ প্রকাশ করছি যাদেরকে আজ সুযোগ দিতে পারিনি। একই সাথে ধন্যবাদ রইল খুলনা সরকারি মহিলা কলেজ কর্তৃপক্ষ এবং চ্যানেল আই কর্তৃপক্ষকে। বিবিসির বাংলাদেশ সংলাপের আগামী অনুষ্ঠানটি হবে ঢাকায়। সে অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি।